আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিস্তারিত। গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি আরব পররাষ্ট্রমন্ত্রীদের। সৌদি কিংবা আমিরাতে হবে ট্রাম্প পুতিনের বৈঠক বলছে রাশিয়া। মেক্সিকো ও কানাডার উপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, তবে চীনের উপর নয়। কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসিরুল্লাহকে। মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না বলছে উত্তর কোরিয়া। এবং সর্বশেষ থাকছে, সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত কি তাহলে আবার বিপদেই পড়তে যাচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই কি ভারতকে বিপদে ফেলে দিল? কারণ তারা সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এতদিন যাবৎ জো বাইডেন প্রশাসন থাকাকালে যে সমস্ত ভারতীয়রা সেখানে গেছে, এমনকি অবৈধভাবে যে সমস্ত ভারতীয়রা সেখানে বসবাস করছে, তাদেরকে কেন আমেরিকা সামরিক বিমানে করে ফেরত পাঠাচ্ছে? তাহলে কি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলো? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের কেন ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি আরব পররাষ্ট্রমন্ত্রীদের। গাজা খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন 5 আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিটি সোমবার পাঠানো হয়। চিঠিতে সই করেছেন জর্দান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর উপদেষ্টা হুসেইন আল শেখও চিঠিতে সই করেছেন। চিঠিটি নিয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। খবরে বলা হয়, এই কূটনীতিকরা গত সপ্তাহান্তে মিশরের কায়রোতে মিলিত হয়েছিলেন। ট্রাম্প গত 25 জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্দান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদী নাকি স্বল্প মেয়াদী সমাধান। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথাও বলে আসছেন। ফিলিস্তিনিদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে। সমালোচকরা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসাবে চিহ্নিত করেছেন। জর্দান, মিশর সহ অন্যান্য আরব দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে দেওয়া যৌথ চিঠিতে বলা হয়েছে, গাজায় পুনর্গঠনের কাজ গাজাবাসীর সরাসরি সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূমিতে বসবাস করবে, তারা গাজা পুনর্গঠনে সহায়তা করবে। চিঠিতে আরও বলা হয়, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা অবশ্যই তাদের নিতে হবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় 15 মাস ধরে এই যুদ্ধ চলে। ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত লাখো ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধ অপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে, তবে এই অভিযোগ ইসরায়েল অস্বীকার করেছে। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। ভঙ্গুর এই যুদ্ধবিরতির মধ্যে বর্তমানে যুদ্ধ বন্ধ আছে। সৌদি কিংবা আরব আমিরাতে হবে ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠক বলছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীঘ্রই বৈঠক হতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসাবে নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। রাশিয়া দুটি উচ্চ পর্যায় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, মস্কোর কর্মকর্তারা ইতিমধ্যে দুটি দেশ সফর করেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। সম্ভাব্য এই বৈঠকের ব্যাপারে তথ্য জানতে সৌদি এবং আমিরাতের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো দেশের কর্মকর্তাই এ ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি। রাশিয়ার সূত্রের বরাতে জানা গেছে, দুই নেতার বৈঠকে দুটি ইস্যু গুরুত্ব পাবে: জ্বালানি তেলের দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান। টানা প্রায় 1.5 বছর ধরে বাজারে মন্দাভাব চলার পর 2023 সালের শেষ দিকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। মূলত রাশিয়ার প্রস্তাবের ভিত্তিতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। ওয়াশিংটন শুরু থেকেই ওপেক প্লাসের এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার সৌদি আরব ও আরব আমিরাতকে তেলের উত্তোলন আগের পর্যায়ে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ওপেক প্লাস তার সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। পুতিন ও ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সূত্র। তবে জ্বালানি তেলের চেয়েও গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটি, কারণ গত জানুয়ারি মাসে শপথ গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি। প্রসঙ্গত, নিজের প্রথম মেয়াদে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ছিলেন ট্রাম্প। সেবার নিজের প্রথম বিদেশ সফরের ভেন্যু হিসাবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন তিনি। মেক্সিকো ও কানাডার উপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, তবে চীনের উপর নয়। মেক্সিকো ও কানাডার উপর কঠোর শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 30 দিনের জন্য শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি। এর পরিবর্তে দুই প্রতিবেশী দেশের কাছ থেকে সীমান্ত ও অপরাধ দমন সংক্রান্ত কিছু ছাড় আদায় করছেন তিনি। তবে চীনের উপর শুল্ক এখনও কার্যকর রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছে। এর ফলে মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া 25% শুল্ক সাময়িকভাবে 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করবে এবং সংঘবদ্ধ অপরাধ, ফেন্টানিল পাচার ও অর্থ পাচার রোধে যৌথ পদক্ষেপ নেবে। অন্যদিকে মেক্সিকো তাদের উত্তরের সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে সম্মত হয়েছে, যা অবৈধ অভিবাসন ও মাদক পাচার প্রতিরোধে ভূমিকা রাখবে। এছাড়া যুক্তরাষ্ট্র মেক্সিকোতে শক্তিশালী অস্ত্র পাচার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে শেইনবাউম। ট্রাম্প এক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রেসিডেন্ট হিসাবে আমার দায়িত্ব আমেরিকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি সেটাই করছি। এই প্রাথমিক ফলাফলে আমি অত্যন্ত সন্তুষ্ট। এই সমঝোতার ফলে আপাতত একটি বাণিজ্য যুদ্ধ এড়ানো গেল, যা অর্থনীতিবিদদের মতে সংশ্লিষ্ট সব দেশের জন্য ক্ষতিকর হতে পারত এবং ভোক্তাদের জন্য উচ্চ মূল্য সৃষ্টি করত। ট্রাম্প জানিয়েছে তিনি আগামী 1 মাসের মধ্যে কানাডা ও মেক্সিকো এর সঙ্গে অর্থনৈতিক চুক্তির চেষ্টা করবেন। 1990-এর দশকে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির পর থেকে 3 দেশের অর্থনীতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয়েছে। তবে চীনের ক্ষেত্রে কোনো ছাড় আসেনি। দেশটির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রয়েছে এবং মঙ্গলবার রাত থেকে তা কার্যকর হওয়ার কথা। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই সপ্তাহের শেষের দিকে কথা বলবেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি আমাদের দেশে ফেন্টানিল পাঠানো বন্ধ না করে তাহলে তাদের উপর শুল্ক আরও অনেক বেশি হবে। চীন একে যুক্তরাষ্ট্রের সমস্যা হিসাবে আখ্যায়িত করে শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা এর চ্যালেঞ্জ জানাবে বলে জানিয়েছে। পাশাপাশি দেশটি পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, তবে আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে। কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসিরুল্লাহকে।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের সাবেক প্রধান হাসান নাসিরুল্লাহের লাশ কবর থেকে তুলে পূর্ণ সম্মানের মাধ্যমে পুনরায় দাফন করা হবে। আগামী 23 ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করা হবে। হিজবুল্লাহের বর্তমান প্রধান নাঈম কাশেম রবিবার টেলিভিশন ভাষণে এমন ঘোষণা দেন। নাঈম কাশেম বলেন, হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ যখন নিহত হন তখন পরিস্থিতি অনুকূলে ছিল না, সেজন্য ধর্মীয় রীতি অনুযায়ী অস্থায়ীভাবে তাকে দাফন করতে হয়েছিল। এখন পরিস্থিতি যেহেতু পরিবর্তন হয়েছে, তাই আমরা তার দাফনের কাজ বড় পরিসরে আঞ্জাম দেব। এতে অনেক মানুষ উপস্থিত থাকবে। উল্লেখ্য, 2024 সালের 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ। এরপর দলটি হাশিম সফিউদ্দিনকে নিজেদের প্রধান নিযুক্ত করে, কিন্তু এক সপ্তাহ পর তাকেও হত্যা করে ইসরায়েল। এরপর তৃতীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন নাঈম কাশেম। মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না বলছে উত্তর কোরিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। সিউল থেকে এএফপি জানায়, উত্তর কোরিয়া সোমবার মার্কো রুবিওয়ের উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শীর্ষ মার্কিন কূটনীতিকের করা মন্তব্যকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নতুন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ং প্রথম প্রকাশ্যে নিন্দা জানিয়ে বলেছে, আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি সহ্য করব না, তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব। প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাতের পর গত মাসে দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে যোগাযোগ করার কথা বলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই মন্তব্য করে। সাম্প্রতিক এক রেডিও সাক্ষাৎকারে রুবিও উত্তর কোরিয়া ও ইরানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে অভিহিত করে বলেন, পররাষ্ট্র নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মোকাবেলা করতে হবে। উত্তর কোরিয়ার সরকারি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডিপিআরকে দুর্বৃত্ত রাষ্ট্র বলে অভিহিত করে অর্থহীন উক্তি করেছেন। ডিপিআরকে এর পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈরী মন্তব্যকে একটি সার্বভৌম রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার এক গুরুতর অবিবেচনাপ্রসূত রাজনৈতিক উস্কানি বলে মন্তব্য করেন। কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিশ্ব থেকে ব্যাপকভাবে বিচ্ছিন্ন এবং নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সাথে বিরল ধারাবাহিক বৈঠক করেছিলেন। জানুয়ারিতে কিমকে বুদ্ধিমান লোক বলে অভিহিত করে বলেছিলেন যে তিনি আবারও উত্তর কোরিয়ার নেতার সাথে যোগাযোগ করবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিনিময়ে পিয়ংইয়ং কি ত্যাগ করতে ইচ্ছুক তা নিয়ে বিতণ্ডার কারণে 2019 সালে হ্যানয়ে উভয়ের মধ্যে একটি শীর্ষ সম্মেলন ভেঙে যায়। গত সপ্তাহে ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও উত্তর কোরিয়া বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন একজন কর্মকর্তা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখা। কর্মকর্তারা জানিয়েছে, সামরিক বাহিনীর C-17 বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে, যেটি পৌঁছাতে 24 ঘন্টা সময় লাগবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়া সান দিয়াগোতে আটক 5,000-এরও বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ইতিমধ্যে সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে, যদিও সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে $4,675 খরচ হয়।
দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।